ইসলাম ধর্মে ৪০ সংখ্যাটি বড় তাৎপর্যপূর্ণ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ৪০ বছর বয়সে। নবী ইব্রাহিম আলাইহিসসাল্লাম আগুনের মধ্যেও নাকি ছিলেন ৪০ দিন, পরে বিজয়। ইরান যুদ্ধটাও ৪০ দিনে এসে শেষ হলো। নিছকই কাকতালীয়? যুদ্ধের প্রথম থেকেই বলা হচ্ছিল এটা যতটা না রাজনৈতিক, তার চেয়ে ঢের বেশি ধর্মীয়। ট্রাম্প বাহিনী রীতিমতো ধর্মযুদ্ধ জ্ঞান করেই নেমেছিল যুদ্ধে। শেষ পর্যন্ত সেই ৪০ দিনেই যুদ্ধ থামা এবং সেখানে ইরানের জয় জয়কারের ঘটনা। সেদিকেই কিংবা বলছে যুদ্ধে পুরো দস্তুর জয় পেয়েছে ইরান। চীনের কথাও তাই। সারা বিশ্বই স্বাগত জানিয়েছে এই যুদ্ধবিরতিকে। ২০২৬ সালের ৮ই এপ্রিল যখন পারস্য উপসাগরের আকাশে বারুদের গন্ধ ছাপিয়ে শান্তির সাদা পায়রা ওড়ানোর ঘোষণা এলো, তখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পিনপতন নীরবতা। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় জুয়াটি যে এভাবে মুখ থুবড়ে পড়বে তা হয়তো মার্কিন সমরবিদরাও কল্পনা করতে পারেননি। যুদ্ধের প্রথম প্রহরে যখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছিল যে কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের পরমাণু স্থাপনাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, তখন খোদ ওয়াশিংটনও ভেবেছিল এটা কেবল সময়ের ব্যাপার। কিন্তু সময় যত গড়িয়েছে, ইরানের এক একটি পাল্টা আঘাত পেন্টাগনের দম্ভকে তত বেশি ধূলিসাৎ করেছে। মস্কো থেকে পুতিন আর বেইজিং থেকে শি জিনপিং যখন তেহরানের অকুতোভয় প্রতিরোধের প্রশংসা করছেন, তখন স্পষ্ট হয়ে যায় যে পৃথিবীর ভূরাজনীতিতে এক নতুন মোড় ফিরে এসেছে। সংঘাতের শুরুটা হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে। ট্রাম্প প্রশাসন আর নেতানিয়াহু জোট ভেবেছিল ইরানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করে তারা সহজেই রেজিম চেঞ্জ বা শাসন ক্ষমতার রদবদল ঘটিয়ে ফেলবে। কিন্তু মাটির গভীরে তৈরি ইরানের সেই মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো থেকে যখন একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বের হয়ে আসছিল, তখন ইসরায়েলি আয়রন ডোম আর মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো স্রেফ খেলনায় পরিণত হয়। যুদ্ধের মাঝপথে ইরান যখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নেয়, তখন বিশ্ব অর্থনীতিতে যে সুনামি শুরু হয়েছিল তার ধাক্কা সামলানোর ক্ষমতা পশ্চিমাদের ছিল না। তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সাপ্লাই চেইন ভেঙে পড়ায় মার্কিন মিত্ররাই ট্রাম্পের উপর চাপ বাড়াতে শুরু করে। এই লড়াইয়ে তেহরান প্রমাণ করে দিয়েছে যে স্রেফ প্রযুক্তি দিয়ে নয়, ভৌগোলিক অবস্থান আর ইস্পাত কঠিন মনোবল দিয়েও সুপার পাওয়ারকে হাঁটু গেড়ে বসানো সম্ভব। সবচেয়ে বড় চমক ছিল যুদ্ধের শেষ লগ্নে ইরানের উত্থাপিত সেই 10 দফা প্রস্তাব। ইসলামাবাদে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যস্থতায় দুই পক্ষ আলোচনার টেবিলে বসে, তখন তেহরানের প্রতিনিধিরা যে শর্তগুলো দিয়েছিলেন তা ছিল আদতে একটি বিজয়ী শক্তির ফরমান। ইরান সাফ জানিয়ে দেয় তাদের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা একতরফাভাবে তুলে নিতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে পাত্তারি গুটিয়ে বিদায় নিতে হবে। আশ্চর্যের বিষয় হলো যে ট্রাম্প যুদ্ধের শুরুতে তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই ট্রাম্পই কেবল নিজের গদি বাঁচাতে আর তেলের বাজারের স্থিতিশীলতা ফেরাতে এই অপমানজনক শর্তের অনেকটাই মেনে নিতে বাধ্য হন। একেই রাশিয়া ও চীন বলছে ইরানের কৌশলগত বিজয়। এই যুদ্ধবিরতি কেবল বন্দুকের লড়াই থামানো নয়, মার্কিন সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার নামান্তর, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইসরায়েলের জন্য এই যুদ্ধের ফলাফল ছিল ভয়াবহ। তাদের যে গোয়েন্দা জাল বা ইন্টেলিজেন্সের দাপট ছিল তা এই দীর্ঘ সংঘাতের পুরো সময়কালে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। ইরানের ড্রোনের ঝাঁক যখন তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানছিল, তখন মার্কিন সহায়তার উপর নির্ভর করা ছাড়া নেতানিয়াহুর আর কোনোই পথ ছিল না। অথচ ইরান একাই এই লড়াই চালিয়ে গেছে এবং তাদের প্রক্সি বাহিনীগুলো পুরো অঞ্চলকে আমেরিকার জন্য এক নরক বানিয়ে তুলেছিল। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন স্বীকার করছেন যে ইরানের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে তারা যতটা দুর্বল ভেবেছিলেন, বাস্তবতা ছিল তার ঠিক উল্টো। তেহরানের তৈরি প্রতিটি ড্রোন আর মিসাইল যেন পশ্চিমা আধুনিক সমরাস্ত্রের সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই যুদ্ধে পরাজয়ের গ্লানি নিয়ে ইসরায়েলকে এখন দীর্ঘদিনের জন্য রক্ষণাত্মক অবস্থানে চলে যেতে হচ্ছে, যদিও লেবাননে হামলা অব্যাহত রেখেছে তারা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও এই যুদ্ধের ঢেউ লেগেছে প্রবলভাবে। পাকিস্তান যখন এই সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এলো, তখন বোঝা গিয়েছিল যে
মুসলিম বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর কেবল রিয়াদে সীমাবদ্ধ নেই। ইসলামাবাদের এই কূটনৈতিক বিজয়কে অনেক বিশেষজ্ঞই ইরানের সামরিক বিজয়ের সমান্তরাল বলে মনে করছেন। বাংলাদেশের মতো দেশগুলোও এই সময়ে জ্বালানি সংকটে ভুগলেও ইরানের টিকে থাকাকে ইতিবাচক হিসেবে দেখছে। কারণ একমেরু বিশ্ব ব্যবস্থার পতনের ফলে যে বহুমুখী শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে, তাতে ছোট দেশগুলোর দর কষাকষির সুযোগ বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন হন্যে হয়ে খুঁজছে সেই কারণ, যে কারণে মার্কিন নৌবাহিনীর বিশাল বহরকেও পিছু হটতে হলো। উত্তরটা খুব সহজ। ইরান তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করেনি এবং তারা জানত কিভাবে প্রতিপক্ষের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে হয়। যুদ্ধের পুরো সময়কাল ধরে তেহরানের রাজপথে সাধারণ মানুষের যে জমায়েত দেখা গেছে, তা পশ্চিমা প্রচারণাকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল বোমা ফেললে মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু হলো উল্টো। পারস্যের জাতীয়তাবাদ আর ধর্মীয় আবেগ মিলেমিশে এমন এক প্রাচীর তৈরি করল যে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতি শেষ পর্যন্ত ম্যাক্সিমাম ফেইলরে পরিণত হলো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিটি আহ্বান যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে উদ্বুদ্ধ করেছে, তাকে অনেক সমাজ বিজ্ঞানী একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিরোধ বলে বর্ণনা করেছেন। ট্রাম্প যখন তার নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এই যুদ্ধবিরতিকে শান্তি চুক্তি বলে চালানোর চেষ্টা করছেন, তখন খোদ আমেরিকার মানুষই হাসছে। কারণ সবাই জানে এই লড়াইয়ে কে মাথা নত করেছে আর কার বিজয় নিশান উঠছে। এখন যখন পারস্য উপসাগরের উপর দিয়ে আবার বাণিজ্যিক জাহাজগুলো চলাচল শুরু করেছে, তখন বিশ্ব এক নতুন ইরানকে দেখছে, যে ইরান আর অবরোধে ভয় পায় না, যে ইরান নিজের প্রযুক্তিতে বিশ্ব শক্তিকে চ্যালেঞ্জ করতে জানে। রাশিয়া আর চীনের সক্রিয় সমর্থনে তেহরান এখন মধ্যপ্রাচ্যের এক অনিবার্য শক্তিতে পরিণত হয়েছে। ইসলামাবাদে স্বাক্ষরিত সেই ঐতিহাসিক চুক্তির প্রতিটি ধারা এখন বাস্তবায়নের অপেক্ষায়। যদি ট্রাম্প প্রশাসন আবার কোনো ভুলচাল দেয়, তবে তেহরান যে আরও ভয়াবহভাবে ফিরে আসবে, তা যুদ্ধের এই দিনগুলো থেকে ওয়াশিংটন বেশ ভালোভাবেই টের পেয়েছে। ইতিহাসের পাতায় 2026 সালের এই দিন লেখা থাকবে এক অসম লড়াইয়ের গল্প হিসেবে, যেখানে সংখ্যাতত্ত্ব আর দৈবযোগ মিলেমিশে এক প্রাচীন সভ্যতার বিজয়কে নিশ্চিত করল। জয় শেষ পর্যন্ত প্রতিরোধেরই হলো, জয় হলো ইরানের।